আজও তেমন করে অপ্রত্যাশিতভাবে প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রাকার বর্ষাকাল। সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল, আর এখন দিনের আকাশ মেঘে ঠুকে ঠুকে সন্ধ্যা রাতে পরিণত হয়েছে। জানালার কাঁচ গলিয়ে বৃষ্টির ছাট এসে আছড়ে পড়ছে রুমের মেঝেতে। অনু হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে দিয়ে জানালার কাজটা পুরোপুরি টেনে দিল। এখন ঠান্ডাও কম লাগছে খানিকটা। সেই কখন থেকে অনুর ডাকাডাকির ফলস্বরূপ এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সেরে নিল অরু। খানিক বাদে ফোলা ফোলা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘ্যান ঘ্যান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি দরকার আপা? আমি যেতে চাই না ওদের সাথে। তুই কেন অযথা জামা কাপড় গোছাচ্ছিস? অরুর জামা কাপড়গুলো গুছিয়ে সযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলে, যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মন মরা হয়ে বসে থাকিস, ভার্সিটিও যাচ্ছিস না কিছুদিন ধরে। আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না। তার চেয়ে বরং কৃত্তিক ভাইয়াদের সাথে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। তাছাড়া কৃত্তিক ভাইয়ার মেয়ে বান্ধবী কি যেন নাম? অরু ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, এলিসা আপু। হ্যাঁ, উনি তো তোকে অনেক আদর করে, তাহলে তোর চিন্তা কিসের? নিজের অলস শরীরটাকে বিছানায় ছেড়ে দিয়ে অরু বলে, আমি এখন বড় হয়ে গিয়েছি আপা। কারো আদর করা না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। অনু সব কিছু ঢুকিয়ে লাগেজের চেইন লাগাতে লাগাতে বলল, তাহলে অযথা যাবো না বলে কেন ঠং করছিস? দেখ আরো, আগামী কয়েকদিন হসপিটালে অনেক ব্যস্ত থাকবো আমি, ঠিকমতো বাসায় আসতে পারবো কিনা সন্দেহ। তার চেয়ে বরং তুই এই ফাঁকে ঘুরে আয়, এসব দেখবি আমাদের মায়ের অপারেশনও সাকসেসফুল। তাছাড়া কৃত্তিক ভাইয়াই তো বলেছে তারা ঘুরতেই যাচ্ছে। অরু মুখ ফুটে জবাব দিল না, শুধু মনে মনে ভাবল, সমস্যাটা তো ওই কৃত্তিক ভাইকে নিয়েই। সে তো এলিসা আপু টাপু কাউকেই মানে না, আর এখন এত দূরে তার সাথে গেলে তো মাথার ওপর উঠে তাণ্ডব নৃত্য চালাবে। কথার মাথায় উঠবে আর বসবে, সারাক্ষণ অর্ডার আর হুকুম। এসব আমি একদম নিতে পারি না। কি রে, কি ভাবছিস? ঘুরে আয়, এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে তো আমিও যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতো জীবন কাটাতে হবে। তুই তো জানিস মা ঘুরোঘুরি একদমই পছন্দ করেন না। অনুর কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দু হাতে ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই বেস্ট আপা। ইস, তুই যদি আমার মা হতি। অনু অরুর দু হাতের উপর নিজের হাত রেখে বলে, হয়েছে, আর তেল দিতে হবে না। এখন দ্রুত রেডি হয়ে নে। কৃত্তিক ভাইয়া ভার্সিটিতে গিয়েছে, সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্টে যাবে। কয়েক মুহূর্ত কথা থামিয়ে আবারও সচকিত নয়নে অনু বলে, তুই একটা জিনিস খেয়াল করেছিস অরু? কি জিনিস? কৃত্তিক ভাইয়া বোধ হয় এত বছর পর অবশেষে আমাদের বোন হিসেবে মেনে নিয়েছে। না হলে তোকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলবি? সে জানি না, বাদ দে তো ওনার কথা। এই ভালো এই খারাপ, কই কোনোদিন তো বলতে শুনলাম না অরু বোন আমার, এদিকে আয়। ওসব করো না, বুঝেছিস? অরুর কথার পাছে অনুর বুক চিরে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস। ওরু উঠে গিয়ে জানালা গলিয়ে বাইরের বৃষ্টি ভেজা তকতকে রাস্তার দৃষ্টি নিক্ষেপ করলো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই ভয়ানক গাছ ছমছমে ঘটনার কথা। সেদিন কৃতিক সময় মতো না এলে কি হয়ে যেত ভাবলে এখনও শরীরের সবকটা লোমকূপ দাঁড়িয়ে যায় অরুর। আচ্ছা, সেদিনের সবটা কি কৃতিকের করুণা ছিল নাকি অন্য কিছু? অন্যকে করুণা দেখাতে গিয়ে মানুষ কোনোদিনও নিজেকে আঘাতপ্রাপ্ত হয়? উত্তর জানা নেই অরুর। চোখের সামনে কালো মার্সিডিসটা দেখেই অরুর ভাবনার সুতোতে টান পড়ে। তার মানে কৃতিক চলে এসেছে। ওদিকে অরু এখনও রেডি না হয়ে আকাশ পাতাল কল্পনার বিভোর। আনমনা মেয়ে একটা। খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝে ইউএসএ ছেড়েছে ওদের প্রাইভেট জেটটা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন। সেই সন্ধ্যার রাত থেকেই নিজে ক্যাবিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে অরু। এছাড়া অবশ্য করার কিছুই নেই ওর, কারণ চোখ খুলেই কেমন মাথা চক্কর দিয়ে ওঠে। পেট থেকে উগরে বেরিয়ে আসে সব খাবার। অরুর মতে সবার সামনে বমি করে ভাসিয়ে দিয়ে নিজের মান সম্মান খোয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকাই শ্রেয়। তাতে যে যা ভাবে ভাবুক।
তখন মাঝরাত, আর একটু পরেই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। ওরু সারা রাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজনের একজনও ঘুমায়নি। সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্রি প্ল্যান তৈরি করেছে ওরা। মাঝরাত্রিরেই নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কৃতিক এসেছে অরুকে এক নজর দেখার জন্য। অরুর কেবিনের দরজাটা হাট করে খোলা ছিল, যার ফলে নক করতে হয়নি আর। কৃতিক সোজা ঝুঁকে গিয়েছে ভেতরে। অরু তখন ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের নীল আলোতে আজও ওর সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন পাজামা উঠে আছে হাঁটুর কাছে। মোমের মতো সুন্দর পা দুটোর একটাতেই নুপুর নেই। কি করে থাকবে সেটা তো বহু আগেই পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে অরু। পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে কৃতিকের দৃষ্টিগত হলো অরুর মেধহীন দুধে আলতা বর্ণের লতানো পেটে। পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলে মনে হবে অরুর নারীদেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই তার এমন মাঝ বরাবর অবস্থান। ঘোর লাগা চোখে খানিকক্ষণ ওই তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীরবে শুষ্ক ঠোক গেল কৃতিক। কোনো এক অজানা সংযমের কারণে ওর হাত দুটো মুঠিবদ্ধ হয়ে আছে। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা। কৃতিকের পরনে ছিল ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার, হাতে ক্রোকোডাইল স্কিনের ব্ল্যাক বেল্ট ঘড়ি। জিভ দিয়ে অধর যুগল ভিজিয়ে এসির পাওয়ার আরও খানিকটা বাড়িয়ে দিল ও। না, তবুও ঠান্ডা লাগছে না। ওদিকে প্রচণ্ড ঠান্ডা পেয়ে অরু নড়েচড়ে আরও খানিকটা গুটিসুটি মেরে শুয়েছে। এবার শুধু পেট নয়, পেট পিঠ দুটোই দৃশ্যমান। উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুলগুলো। কৃতিক নিজের অবাধ্য বাসনাগুলোকে বারবার মাথা থেকে দূরে করতে চাইছে। মনটাকে রামধমক দিয়ে বারবার বলছে, ওর পেটের দিকে নয়, ওর মুখের দিকে তাকা। কি ইনোসেন্ট, মায়া মায়া ঘুমন্ত মুখটা। অথচ চোখ দুটো আটকে আছে ধবধবা ফর্সা পেটে। ইচ্ছে করছে সেখানটায় আঙুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুকি করতে, কিন্তু তা তো সম্ভব নয়। কৃতিক খারাপ রক্তটা বদমেজাজি হতে পারে, তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়ে বা ছিল না কোনো কালেই। ওর হৃদয়ে অরুর প্রতি এই অবাধ্য অনুভূতিগুলো কাজ করা নিতান্তই স্বাভাবিক, তবে এসব অদম্য অনুভূতিকে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না মোটেই। তাই ঘুমন্ত অরুকে কয়েক দফা ছাড়ে দিয়ে দ্রুত ওর কেবিন ত্যাগ করে কৃতিক। অতঃপর মনোসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কেবিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। কিন্তু এ কি, ল্যাপটপেও একটুর আগের দৃশ্যর ভাসমান। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তাকালো। ছোট্ট জানালা ভেদ করে তিমিরে থাকা আকাশ পানে। তখনই একজন কেবিন ক্রু এসে খুবই নমনীয় সুরে শুধালো, পেট। কৃতিকের কথাটা ঠিক বোধগম্য হলো না লোকটার, তাই তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন। কৃতিক বিরক্ত হয়ে জানালা থেকে চোখ সরিয়ে বললাম তো পেট খাবো। কৃতিকের জবাবে লোকটা ভ্যাবাচাকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি করে দাঁড়িয়ে আছে। লোকটার কিংকর্তব্য বিমূঢ় চাহনি দেখে এতক্ষণে কৃতিকেরও বোধগম্য হলো যে ওর জিহ্বা স্লিপ কেটে ফুল জায়গায় ফুল কথা বলে ফেলেছে। আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তি হচ্ছে ওর নিজের। তাই তাড়াহুড়ো করে বলল, কিছু নেব না, ইউ ক্যান গো। লোকটা বো করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতেই কৃতিক দু হাতে নিজের চুল টেনে কঠমুটি অস্পষ্ট সুরে বলল, তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই বুড়ো। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকে আমারই কাজিন সিস্টার হতে হলো। না পারছি তোকে ধরতে, আর না পারছি ছাড়তে। ল্যান্ডিংয়ের পর আরও ঘন্টাখানেক পরে গাড়ির পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছালো ওরা 5 জন। এটা হোটেল কম রিসোর্ট বেশি মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট চোখে সি বিচ দেখা যায়। সেই সাথে অপার প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। ওরা 2টা ভিলা বুক করেছে, একটাতে 2টো রুম, অন্যটাতে পাশাপাশি 3টা। কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়েই বাঁধল বিপত্তি। অ্যালিসা কিছুতেই অর্ণবের ধারে কাছে থাকবে না। ওদিকে অ্যালিসার মতামতে অর্ণবের ঘোর বিপত্তি। অ্যালিসার পাশের রুম ছাড়া কিছুতে অন্যত্র রুম গ্রহণ করবে না সে। শায়র ওদের লাভ বার্ডের মধ্যে থাকতে নারাজ। এদিকে কৃতিকও শায়রকে কোনো মতে ওর ধারে কাছে থাকতে দেবে না।
শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে অ্যালিসা, অর্ণব আর সায়ন রক পেপার সিজার খেলেই রুম ভাগাভাগি করে নিল। ওরও এখানে সবার চেয়ে ছোট, তার উপর কৃতিকের সাথে এসেছে, তাই নীরব দর্শকের মতোই যে রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাতেই ঢুকে পড়ল। সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু ঘুমানোর দরকার, তাই দেরি না করে জামাকাপড় ছেড়ে আবারও এক দস্তর ঘুমিয়ে নিল ওরু। ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুমে এসেও অ্যালিসাও ঘুমিয়ে গিয়েছিল দ্রুতই। তবে ভিডিও গেমের গোলাগুলির কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন এক রাশ বিরক্তি নিয়ে ভ্রু কুঞ্চিত করে পাশ ফিরে তাকালো এলিসা। তখনই দেখতে পায় অর্ণব ওর রুমের ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে। অর্ণবকে দেখে অ্যালিসার জিভটা তেতো হয়ে উঠল, ভেতরটা চিরবিরিয়ে ফেটে পড়ল রাগে। ও চিৎকার দিয়ে বলে উঠল, এখানে কি করছিস তুই? অর্ণব নরম কণ্ঠে বলল, আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ তো, আমি তো ঘুমাচ্ছিলাম, তাহলে তুই এখানে কেন? যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায়, তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই, তুই গিয়ে বরং ঘুমা। আমি ওদের সোনার ডিম পাড়া হাঁস অর্ণব, ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার। অর্ণব ভ্রু কুঁচকে বলল, তোর এত তেজ কেন বলতো? আমি বলে তোর এত তেজ সহ্য করছি, অন্য কেউ কোনোদিন সহ্য করবে না দেখিস। অ্যালিসা ছাঁচ নিয়ে বলল, কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ তুই। আমাকে এত বিরক্ত লাগে তোর? হ্যাঁ, তোর এসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে। কই, শায়ার আর জেকে তো এমন করে না, তাহলে তুই কেন? অর্ণব উঠে এসে অ্যালিসার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, ওরা তোকে বন্ধুর চোখ দিয়ে দেখে তাই, কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি। অ্যালিসা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোবাসার আর মানুষ পেলি না? অ্যালিসার আহত কণ্ঠস্বরে অর্ণবের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্তেই যেন অসহায় হয়ে গেল। ও একটানে এলিসাকে বুকের মধ্যে জাপটে ধরে বলল, ভালোবাসা কি এত গুণে বেছে হয় বল? তোর অতীত যেমনই হোক, আমি তবুও তোকে ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। তুই অবহেলা করলেও বাসবো। তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস, আমি আরও কাছে গিয়ে তোর অন্তরাত্মায় মিশে যাব। তাও কোনোদিন তোর পিছু ছাড়বো না। শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না জান। ভালোবাসতে কারণ লাগে না, এটা ম্যাজিকের মতোই হুট করেই হয়ে যায়। আমি শুধু তোর জীবন সঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? অর্ণবের এক রাশ ভালোবাসার স্বীকারোক্তির মাঝেও অ্যালিসা নিশ্চুপ, অথচ অর্ণবের শার্টের ভাঁজে অশ্রু ভেজা নয়নে দুটো মুছে নিচ্ছে বারংবার, নিঃশব্দে নির্লিপ্তে। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে আসা প্রচণ্ড পেটের ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙেছে অরুর। ঘুমের ঘোরে অস্পষ্ট সুরে অনুকে ডাকছে ও। আপা, পেট ব্যথা করছে, এবার মনে হয় মরেই যাব আমি। কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়াজ এলো না। খানিকক্ষণ ডাকাডাকি করেও অনুর সাড়া না পেয়ে ওরু যখন চোখ খুলে মেলে তাকায়, তখনই মনে পড়ে যায় ও তো ব্যাংককে আছে। আপা কি করে আসবে এখানে? উপায়ন্তর না পেয়ে দু হাত পেটে চেপে ধরে। ওরু নিজেই উঠে গিয়ে ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন্ন তন্ন করে ফেলেছে ওরু, কিন্তু সেসব কিছুই নেই। ওরুর মনে আছে আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল। ওরু আটকে উঠে অসহায় কণ্ঠে বলে উঠল, ওদিকে পেটের ব্যথাটা খানিকক্ষণের মাঝে হলহলিয়ে ছড়িয়ে পড়েছে সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে। কোমর আর পা দুটো অসাড় হয়ে এসেছে। অপারক ওরু প্রচণ্ড পেটের ব্যথায় মেঝেতে শুয়ে গড়াগড়ি শুরু করে দিয়েছে। অ্যালিসা অন্য ভিলায় আছে, পাশের রুমে কে আছে সেটাও জানা নেই ওরুর। সময়ের ব্যবধানে এতক্ষণে হয়তো পরনের কাপড় চোপড়ের অবস্থাও বেগতিক ওর। কোনোরূপ উপায়ন্তর না পেয়ে এইভাবেই মেঝেতে পড়ে থেকে ঠিক কতক্ষণ যাবৎ কাতরাচ্ছিল তা মনে নেই ওরু। তখন দুপুর হয়ে এসেছে। দরজার সজোরে করা নাড়ার ঠকঠক আওয়াজ হতেই কম্পিত হলো অরুর শরীর। মেঝেতে শোয়া অবস্থাতে দৃষ্টিপাত করলো দরজার দিকে। বাইরে থেকে কৃতিকের গভীর কণ্ঠ ভেসে আসছে, অনু, দরজা খোল।
কৃতিকের আওয়াজ পেয়ে ওরু আরও বেশি গুটিয়ে গেল। এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে কৃতিকের মুখোমুখি হতে চায় না ও। যতই হোক কৃতিক ওর চেয়ে গুণে গুণে 12 বছরের বড়। আজ এভাবে দেখে নিলে এরপর কৃতিকের চোখের দিকে কিভাবে চাইবে ও? ওদিকে কৃতিক ডেকেই যাচ্ছে এক নাগাড়ে। অরু দরজা খোল, নয়তো আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসলে গুনে গুনে শখানেক থাপ্পড় খাবি তুই। কৃতিকের অধিক মাত্রার হুমকির মুখে পড়ে ওরু মিনমিনিয়ে কাতর কণ্ঠে বলল। কিভাবে খুলবো? ও পাশ থেকে বিরক্তির চরম সীমানায় গিয়ে কৃতিক বলে। কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি? ওরু কাঁদো কাঁদো সুরে জবাব দিল। আপনি ফিরে যান দয়া করে। ওরুর কথাটা বলতে বাকি তার আগেই পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করে কৃতিক। তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি? শাসাতে ভেতরে ঢুকে ওরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে গেল কৃতিক। ওর মাথার কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে শোধালো। কি হয়েছে তোর? এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন? পেট ব্যথা করছে? শরীর খারাপ লাগছে খুব? ডাক্তারকে কল করব? ওরু কাঁচুমাচু হয়ে চোখ খিচে বলল। আপনি দয়া করে চলে যান। যাব মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? ওরু জবাব দিল না। একে তো পেটের অসহনীয় ব্যথা, তার উপর এই লোকের মাথা খারাপ করা ধমকাধমকি। না পেরে নীরবে কাঁদছে ওরু। কৃতিক ওরুকে কোলে নেওয়ার জন্য 2 হাত বাড়াতে যাবে, তখন আবারও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে ওঠে ওরু। না, ছবেন না আমায়, অনুরোধ করছি। কৃতিক এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ওরুর পানে, অতঃপর চোয়াল শক্ত করে বলল। তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই ধারি না আমি। সেটা ভবিষ্যতে আরো ভালো করে বুঝতে পারবি। কথা শেষ করে একটানে ওরুকে কোলে তুলে নিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। কৃতিক ভ্রু কুঁচকে ওরুকে কোলে রেখেই নিজের হাতের দিকে দৃষ্টিপাত করলো। এমন বিব্রতকর পরিস্থিতিতে এ জীবনে পড়েনি ওরু, তাই করণীয় কিছু না পেয়ে কৃতিকের কলার চেপে ধরে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে রেখেছে ও। লজ্জায় ভয়ে মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, আর ওরূপ তাতে ঠুকে আশ্রয় নিক। এই দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর। ও শিট, আমাকে কেন বলিসনি? আমি আরো ভাবলাম কি না কি। নিজের হাতে নজর বুলিয়ে কথাটা বলে কৃতিক ওরুর মুখের দিকে চাইল, যে এখনো চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। তুই কি এখনো ছোট বাচ্চা অরু? তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? ওরু চোখ বুঝে বুঝে এদিক ওদিক মাথা নাড়ালো। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল। তাহলে সারাদিন কেন এইভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো, উত্তর দে। ওরুর জবাব নেই। জবাব কি দেবে? ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই। কৃতিক নিজের রাগ সংযত করে ওরুকে বিছানায় শুয়ে দিয়ে এলিসাকে কল করতে আসতে বলল। ওরু বিছানায় শুয়ে এক চোখে সামান্য খুলে কৃতিককে দেখতে চেষ্টা করলো, যার সফেদ রঙের শার্টটা খানিকক্ষণ আগেই নষ্ট করে দিয়েছে ওরুর নারী সত্তা। অথচ কৃতিকের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো এখনও তার বোকা ওরুকে বকাঝকা দিতেই ব্যস্ত। পরন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলে ফেঁপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীল রঙা স্বচ্ছ পানি ছলাৎ ছলাৎ ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীলরঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সূক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতীব মূল্যবান হিরে জহরতি কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে ওরু। শিপ থেকে নামার পরে শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে ওরু। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তা আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গেল। হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলক দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপের অধিপত্য শুধুই ওর। ওই যুগ যুগ ধরে এই সমুদ্রে বসবাসরত রূপকথার সেই সাগর কন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী।
ওরও পিছিয়ে পড়েছে দেখে অ্যালিসা পেছন ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল ওকে। অরু, তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? অ্যালিসার কথার মাথায় কৃতিকও এবার সামনে থেকে পিছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, লম্বা স্টাইলিশ চুলগুলো সাগর তীরের ঝড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। বারবার ব্যাক ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টি শার্টের ওপর ক্যালভিন ক্লাইন খচিত ডেনিম ট্র্যাকস্যুটে গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। অ্যালিসার ডাকে ওরু ঝিনুক পোড়ানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে। অ্যালিসা আলট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্র বিশাল করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটুও। স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার উপর লাল রঙা লম্বা কুটি। অ্যালিসার সাথে রং মিলিয়ে অর্ণব লাল রঙের শার্ট পরেছে, জানিয়ে সে কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে ওরুর চোখ গেল কৃতিকের দিকে, যে সমুদ্র বিলাসে এসেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙে কৃতিককেই প্রথম দেখলো ওরু। এমন ব্যতিক্রম স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে শাওরি একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি ওরুর মনের মতো। শাওরের মাথার শোকরুও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। শায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো। 3/4 সাথে ফ্লোরাল প্রিন্টের শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে ওরুর চোখ গেল বিস্তার বেলাভূমির ছাপে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারি সারি নারিকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রোশ সমুদ্র পথ পাড়ি দিয়ে তবে হদিস মেলে অপার সৌন্দর্য বেষ্টিত এই ছেঁড়া দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়, যে যার মতন করে নিংড়ে নিচ্ছে সমুদ্র তীরের ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরচরিত এক ঘরে জীবন থেকে খানিকটা ফুসরত পেয়ে চারিদিকের সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ এক নাগারে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখন আপাতত দেখার পালা। আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলো একই সাথে হ্যাক করব আমি। জেকে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে, আর সায়র তুই হবি এলিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে তখন ওরাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে। সেই ভাগে তুই এলিসা আর ওর বাবাকে গিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে আসবি। এইটা হলো শর্টকাট রাস্তা। জেকে ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাটুকু শেষ করে শায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। শায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন এলিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব? তুই হ, আফটার অল তোর পেয়ারা লাল হলো এলিসা। অ্যালিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিংয়ের কাজটা বরং তুই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস। কৃতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বলল, বাচ্চাদের মতো সিলি ঝগড়াঝাড়ি বন্ধ করে আমার জন্য KTM 390 রেন্ট করার ব্যবস্থা কর। যেন তেন বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্তি মাখা চোখ দুটো এবার শায়রের দিকে ঘুরে কৃতিকের দিকে গেল। হেলদোলবিহীন কৃতিককে উদ্দেশ্য করলে অর্ণব তেতে বলে উঠল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস জেকে, যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে? কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেশহীন মুখে বলল, দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনোদিন করবো না। তার মধ্যে একটা হলো বাইক। শায়র আগ বাড়িয়ে জিজ্ঞাসা করল, আরেকটা? কৃতিক এবার নিঃশব্দে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুব মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে ক্যাস্টেল বানাতে ব্যস্ত। অরুকে বালু দিয়ে ক্যাস্টেল বানাতে দেখে শায়রও এগিয়ে গেল সেদিকে। অরুর পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব। অরু উল্টে প্রশ্ন করে শুধালো,
সত্যিই করবেন? সায়র হ্যাঁসূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায়। অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেই সাথে অরুকেও। বালুর ক্যাস্টেলটা তখন প্রায় তৈরি হয়ে গিয়েছে। দুজন মিলেমিশে করায় বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে ডিজাইনটা। এবার ফিনিশিংয়ের পালা। বালুর আস্তরে আলতো করে হাত বুলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিটার দূরে থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কৃতিক। সায়রের বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইল সায়র। কয়েক মিটার দূরত্বে হাত মুঠি করে দাঁড়িয়ে থাকা কৃতিকের মুখ ভঙ্গিমা দেখে ওর গলা শুকিয়ে গিয়েছে। কৃতিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় ও গত আধা ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে সায়রের খবর আছে। নিজেকে বিপদ মুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তৈরি ক্যাস্টেলটা ঠাস করে ভেঙে ফেলল। এবার শুধু কৃতিকের নয়, অরুর মেজাজও সপ্তম আসমানে চড়ে গেল। এক খুশিতে সায়রের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে হলো শালা ভিতর ডিম একটা। সায়র ভয়ার্ত চাহনি দিয়ে একবার কৃতিকের দিকে তাকালো, তো আরেকবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে কৃতিকের আওয়াজ ভেসে এলো, আবার ওইদিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে অরু বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সবসময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তির্যক আলো মিয়ে গিয়ে গোধূলি নেমেছে। সোনালি আলোয় ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে ওরও। তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পরপর লাগছে। ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে, ওরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাব। কিন্তু ও তো এখন আর ছোট নয়, তাই সেসব বলে নিজের আত্মসম্মানের 12টা বাজানোরও কোনো ফুরসত নেই। ওদিকে সায়রকে ইচ্ছে মতো কতগুলো ছাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখেই অরুর পিছু নিয়েছে কৃতিক। মনে মনে বলছে, দেখি কতদূর যেতে পারিস, আমি আটকাবো না। আটকাতে গেলে তোর খবর আছে আজ। এর মাঝেই কৃতিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধে নেমে এসেছে, তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো অরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতে একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃতিক। দেখলো অরু একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বলে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। অরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুঁজো বৃদ্ধা মহিলা, যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত। কৃতিক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার হাত থেকে এগিয়ে দিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি, ইউ ক্যান গো নাও। লোকটা কৃতিককে ধন্যবাদ জানিয়ে চলেই যেতেই কৃতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তে শুষ্ক ঢোক গিলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাহিনীর ন্যায় তেতে উঠল অরু। কণ্ঠে এক রাশ বিরক্তি আর ছাঁচ নিয়ে বলল, আপনি কেমন মানুষ বলুন তো? একটা হাইজোকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাসন বারণ ছাড়া উচ্ছৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে অরু তা নিজেও জানে না। তবে কথার মাঝপথেই কৃতিকের শক্ত হাতের চপটাঘাত এসে আছড়ে পড়ল ওর নরম তুলতুলে গালে। চরের আঘাতটা এতই জোরে ছিল যে ওর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গলাটা। আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস, ইডিয়েট। উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা। নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে কৃতিকের অগ্নিমূর্তির দিকে তাকালো অরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুররাঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গৌর মুখটা মুহূর্তে কেমন লালচে বর্ণ ধারণ করেছে।
তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তীর তীর করে কাঁপছে। ওরও মুখ উঁচিয়ে ওর কথার পাছে কিছু বলতে যাবে, তার আগেই কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার চোখের সামনে থেকে যা উড়ু, নয়তো আরো মার খাবি। এই মুহূর্তে তোর মুখটাও আমি দেখতে চাই না। কৃতিকের কথায় পারদের মতো তেজ ছাড়িয়ে পড়ল অরুর শরীরে রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো রাগ উগড়ে উঠেছে বল বল করে। রাগের তোপে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হন হন করে উল্টো পথে হাঁটা দিল অরু। কৃতিকের মাথায় আকাশসম জিদ চড়ে আছে, তাই ও নিজেই অরুর কথা চিন্তা না করেই হাঁটা দিল অরুর বিপরীত দিকে। পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছুটোছুটি শেষে সন্ধ্যা হতেই ছড়ছড়িয়ে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কৃতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি খানিকটা মিটবে। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে এগিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারের মতো হসপিটাল টু বাড়ি, সব কিছু ছাপিয়েও ওর মনে ভেসে বেড়াচ্ছে খুশির লাভটু। আর তো মাত্র কিছুদিন, তারপর মা ঠিক আগের মতো হাঁটবে, চলবে, কথা বলবে, ওদের দু বোনকে শাসন করবে, আদর করবে। ও আর ওরও আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদরের বাচ্চা হয়ে যাবে। আর এর চেয়ে খুশির আর কী বা হতে পারে? এত সব ভাবনার মাঝেও অনুর অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা, মায়ের সুস্থতার পর সবকিছু একই রকম থাকবে তো? অনু যখন সোডিয়ামের আলো ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত মুখ দুটো সামনে চলে আসে ওর। রাস্তার পাশেই গাড়ির ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভূষা তার অত্যাধুনিক, কার্ল করা, ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়া নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে, বাংলাদেশিও হতে পারে। অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করলো, তারপর এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয়কে ও চেনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে। প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকে ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয়। অনু ছাড়ি মেরে নিজের হাতটা ছাড়িয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন? পাল্টা প্রশ্ন ছড়ে প্রত্যয়। অনু একটু তাচ্ছিল্য হেসে নিজের ভেতরের অজ্ঞাত বেড়ে ওঠার রাগটাকে কৌশলে আড়াল করে বলল, আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি? আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার? কথা এড়াচ্ছেন? মোটেই না, অন্যান্য শিখ এতটাও ভীত নয়। প্রত্যয় তির্যক হেসে বলল। আই লাইক ইট। অনু আবারও সামনের দিকে হাঁটা ধরলো। প্রত্যয় ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো, ফোন না ধরার কারণটা জানতে পারি? ইচ্ছে করেনি তাই ধরিনি। আপনার ইচ্ছেরা তো খুব বাজে। এই বলে অনুর 5 আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল প্রত্যয়। অনু হাঁটা থামিয়ে আবারও বিরক্তি নিয়ে বলল, আবারও হাত ধরেছেন কেন? প্রত্যয় নির্লিপ্তি জবাব। ইচ্ছে হয়েছে তাই ধরেছি। আমারও ইচ্ছেরাও খুব একটা সুবিধার না, বুঝলেন? প্রত্যয়ের কথার পিঠে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় হেসে জবাব দেয়। 100%। অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটায় এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। নিজ হাতে প্রত্যয়ের আঙুলের ভাঁজ থেকে বের করে 2 হাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এড়িয়ে দিল প্রত্যয়ের কাঁধের উপর। প্রত্যয় তার গমগমে পুরুষালী হাসকির স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞাসা করলো, টায়ার্ড লাগছে?
অনু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে ওকে দু হাতে উঁচিয়ে কোলে তুলে নিল প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু। দোপাট্টা দিয়ে টেনে রাখা মাথায় আধখানা ঘোমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর। মাঝ রাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিস্ময়ে হতবাক হয়ে অনু লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি তো, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয়, বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন ফ্রেমের চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু। রাত 9:35। রাতের খাবার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে, অথচ ওরু এখনও খেতেই আসেনি। ওরু যে রুমটায় থাকে তার পাশের রুমটাই কৃতিকের। অ্যালিসা, অর্ণব আর সায়র অন্য বিলাতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে। খাবারের সময় হলে সবাই একই ডাইনিংয়ে জমায়েত হয় ওরা। এখন ডিনারের টাইম। ডাইনিংয়ে সবাই উপস্থিত, অথচ ওরু নেই। চারিদিকে চোখ বুলিয়ে ওরুকে না দেখে এলিসা বলল, ওরু কোথায়? এখনো খেতে আসেনি? এলিসার কথায় কৃতিকও চারিদিকে চোখ বুলিয়ে বলল, তোরা শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। আমি ধমক দিয়ে না ডাকলে জীবনেও আসবে না এই ঘাড় আমি। ওরুকে ডাকতে গিয়ে কৃতিক ভিলায় প্রবেশ করতে ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধে আর রুমে আসেনি কৃতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘন্টা, অথচ এত রাত হয়ে গেল এখনও লাইট জ্বালায়নি ওরু। আশ্চর্য! কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট জ্বালালো। অতঃপর ওরুর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে কৃতিক বিস্মিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, কালকের মতো কিছু হয়নি তো আবার? কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো কৃতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওর শাড়ি দ্বারা বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা, তাহলে ওরও কোথায়? অ্যালিসা, অর্ণব, সায়র কালকের ব্যাপারটি নিয়েই আলোচনা করছে আর খাবার খাচ্ছে। অ্যালিসা ভুক্তভোগী, অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়েই কখন থেকে হাসছে সায়র। সায়র যখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে খাবে ভাব, সেই মুহূর্তে ছু মেরে ওর কলার চেপে ধরে কৃতিক। হুঙ্কার দিয়ে শুধালো, ওরু কোথায়? সায়র অসহায়ের মতো বলল, ওরু কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মাধ্যম দিলি, তারপর আর আমি ওরুর ধারে কাছে যাইনি। বিলিভ মি, গড প্রমিস। নিজের কণ্ঠনালীতে হাত ছুঁয়ে কথাটা বলল সায়র। কৃতিক আস্তে করে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালের সবগুলো রগ ফুলে আছে ওর। চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেভাবেই থেকেই কৃতিক সবার উদ্দেশ্যে বলল, ওরুকে তোরা নিয়ে আসিসনি? অ্যালিসা আর অর্ণব চোখাচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগেই চলে এসেছিস। আমরা আরও ভাবলাম ওরুকেও সাথে করে নিয়ে এসেছিস। ড্যাম ইট! সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঁচ বসিয়ে দিল কৃতিক। অতঃপর চেয়ারে ঝুলানো নিজের হুডিটা গায়ে চড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল, সায়র কয়টা বাজে চেক করতো, আমি দ্বীপে যাব। সায়র দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এই সময় অত দূরের দ্বীপে কোনো শিপই যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা 7টায়। তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। সায়র একটু আমতা আমতা করে বলল, মানে এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে। কৃতিক তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট? টাকা কি তুই দিবি? তিমিরে থাকা গভীর অরণ্যে পথ হারিয়ে পায়ে কাঁটা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতির বটের কাছে নিচে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ওরু। তখন রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্কে নাড়া দিল যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে, তখন ঘোর আধারে ছেয়ে গিয়েছে ধরণী। আমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জো নেই। ও যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যেই দিগদিক ছুটেছে ও।
যার ফলে বনবিচুরিতে বেঁধে জুতো সহ পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো। হাঁটতে না পেরে অন্ধকারের মাঝেই অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে, অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি, বরং ওর ডাকের বিপরীতে ভেসে এসেছে রাত জাগা বন্য প্রাণী আর হুতুম প্যাঁচার গা গোলানো ভয়ানক আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর। শেষমেশে হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাঁধা ব্যথা নিয়েই গাছের নিচে বসে পড়েছে অরু। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে কেঁপে উঠেছে ওর ছোট্ট শরীরটা। এইভাবে কিছু সময় অতিবাহিত হয়। অরু এখনও হাঁটুতে মুখ গুজে কাঁদছে। চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সে সময় হঠাৎ শুকনো পাতার মর্মর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল অরু। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি? ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ের ছেঁড়া জুতোটা ছুঁড়ে মারল অরু। সঙ্গে সঙ্গে ফনা তুলে হিসিয়ে উঠল জংলি এক সরীসৃপ। হঠাৎ করে নিজের এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটাকে দু হাতে চেপে চোখ মুখ খিচে দৌড় লাগালো অরু। অন্ধকারে দৌড়াতে গিয়ে বনপিচুটিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়ছে ও। তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়াতে লাগলো অরু। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেল ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল অরু। মনে মনে ভাবল, এটা আবার কি? কোনো বাঘ ভাল্লুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? ওই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো অরু। দৌড়াতে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অবধি নেমে এসেছে। তবুও থামলো না অরু। জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো যেদিকে দু চোখ যায় সেদিকে। এভাবে ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করে আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দু হাত চলে গেল চোখের উপর। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান চুলগুলো উড়তে যেতে চাইছে যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দে মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গরনের অরুও বোধহয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়। কিসের এত বাতাস আর শব্দ? সাগরে কি ঘূর্ণিঝড় শুরু হলো কি না বোধগম্য হলো না অরুর। এতক্ষণে অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলোর ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাই বেশি কিছুক্ষণ বাদে একটু রয়েস হয়ে চোখ দুটো খুলল অরু। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরে প্রাণ চলে এলো ওর। হেলিকপ্টারের নিয়ন আলোতে অরু দেখল ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন। পরনে তার কালো হুডি, নিষ্প্রভ চোখ দুটো আহতদের মতো অরুর দিকে নিবদ্ধ। তার চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণে অরু খেয়াল করলো ও দৌড়াতে দৌড়াতে সাগর পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে, ওর সেভিয়ার। মানুষটার কৃতিক এটা বোধগম্য হতেই দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল অরু। অরু এতটা জোরে কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃতিকের পেশিবহুল শরীরটাও কম্পিত হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুডি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে অরু। বিপরীতে কৃতিক টু শব্দও করছে না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে উপরওয়ালার কাছে ওর চেয়ে কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই। ক্রন্দনরত অরু এখনও ওকে ইচ্ছে মতো কিল ঘুষি দিয়ে যাচ্ছে। কৃতিক তাতে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল ওর নরম তুলতুলে গালে, যেখানটায় ওর 5 আঙুলের ছাপ এখনও দৃশ্যমান। ইচ্ছে তো করছে আরও গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা দ্বারা ওর পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে তুলে নিয়েই উঠে গেল চলন্ত হেলিকপ্টারে। ওরও এখনও কৃতিকের কলার ছাড়েনি, একইভাবে ধরে রেখেছে। ওর বোধহয় বিশ্বাস ছিল কৃতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না, কিছুতেই যাবে না। পাহাড়ের চূড়ায় অবস্থিত দোতলা আলিশান ভিলার গা জাবিয়ে দেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দু চোখের পাতায়।
অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই। রুমের একপাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেথা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা ছাপিয়ে হু হু করে বাসন্তী হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার। তবুও ঘুমকুমারির দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্যাকব্রাশ করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো কৃতিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে মুখে বিড়বিড়ানো অস্পষ্ট আওয়াজ। কি করব আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। মাস ফিরেই তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই। এইটুকু বলেই কৃতিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কাঠিন্য রূপ ধারণ করে। ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। এই মুহূর্তে মনটাকে আর বাড়াতে পারবো না। ঠিক সেই মুহূর্তে এসব বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা কিংবা এর চেয়েও আরো বড় কোনো বাধা, সব কিছুকে জাস্ট উপড়ে ফেলে দেবো আমি। মাইন্ড ইট। সেদিন আমার কাছে কেঁদে কেটে লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয় কেড়ে নিই। এক মনে হাজারো কথা আওড়ে কাবার থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের উপরে পরে শার্টের হাতা দুটো ভাঁজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায় কৃতিক। গভীর আমাবস্যা রাত, মাথার উপর আর চাঁদের দেখা নেই। ছোট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ অরুর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে, চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিষ্পিস করছে সেই কখন থেকে। কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটাছেঁড়া জায়গাগুলোতে মলম কি লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছেও অনেকটা কেটে গিয়েছে। সেখানটাতে আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে অরু। আর খানিক বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশুতে আধার রাতে হাতড়ে বেড়ানো জোনাকি পোকা পরক করছে, যাতে কাজ করতে ঘুম না পেয়ে যায়। আবার অরু যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাছে প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনো রোগ নক না করেই পাসওয়ার্ড টিপে ওর রুমের ভেতর প্রবেশ করে কৃতিক। এত রাতে আচমকা কারো উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে অরু। মাথা তুলে কৃতিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিচের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে, এ মানুষের রুমে নক করে ঢুকতে হয় সেটাও জানে না, ম্যানারলেস লোক কোথাকার। তোর রুমে আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্চি মেয়ে একটা, দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতে অরুর কাছে এগিয়ে যায় কৃতিক, হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে। অরু দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল, আপনার চেয়ে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষতটা কৃতিককে দেখাতে অরু সংকোচ বোধ করছে বুঝতে পেরে কৃতিক হাঁটু গেড়ে অরুর মুখোমুখি হয়ে বসে ওর এক পা তুলে নেয় নিজের উড়োর ওপর। তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে? কি? কৃতিক চোখ তুলে অরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? কৃতিকের হঠাৎ করা ছোবলের মতো প্রশ্নে অরুর লজ্জায় চোখ বুঝে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে, ব্যথা পায়ে হাত কেন দিয়েছেন? আরো ব্যথা দেব বলে। কৃতিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল অরুর। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কৃতিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে ও বলল, সত্যি আবার ব্যথা দেবেন? অরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কৃতিক। কৃতিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর উষ্টাধর। চোখ দুটো হয়ে উঠেছে হাঁসের ডিমের মতো গোল গোল। ওকে সত্যিই দেখছে নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না অরু। অরুকে সেই কখন থেকে হাঁ হয়ে থাকতে দেখে কৃতিক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে, হাঁ করে আছিস কেন? মাছি খাওয়ার শখ হয়েছে? কৃতিকের কথার পাছে অরু অবিশ্বাস্যের সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন?
অরুর কথায় কোনো রূপ প্রতিক্রিয়া না করে কৃতিক হাত বাড়িয়ে বলে, ওই পা দেখি। অরু সামান্য উকি দিয়ে দেখলো ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এইড করে দিয়েছে কৃতিক। এরপর আরেকটা পা ও নিজের উরুর উপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এই পায়ে নুপুর কোথায়? হারিয়ে ফেলেছি। এই নুপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরেও আরেকটা খুলিনি। নুপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করেই কৃতিক শোধালো, আচ্ছা উরু, সেদিন ক্যাথলিন তোকে রেগে মেগে কি এমন বলেছিল? প্রথমে ওরও একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো চট করে মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে ওঠে ও। কি ব্যাপার, হাসছিস কেন? ওরও হাসতে হাসতেই জবাব দেয়, হাসবো না? এলিসা আপুর কাজিন তো তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেদিন। বলে কি না আমাকে যাতে আপনার ধারে কাছেও আর না দেখা যায়। আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন। কথাটুকু বলে আবারও অট্টহাসিতে ফেটে পড়ে অরু। হাসতে হাসতে বলে, উনি তো আর জানে না আমি আপনার চিরাচরিত শত্রু। জানলে বোধহয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসা আপুর কাজিনের মাথা নির্ঘাত সমস্যা আছে। কৃতিক নিজের হাতের কাজ থামিয়ে বলল, এমন কেন মনে হলো তোর? তো মনে হবে না? আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলছে আপুর কাজিন, আর মানুষ পেল না। আমি আর আপনি সাপ আর বেজি, পুরল দা আর কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটে হেসে উঠে। এতক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধহয় পছন্দ হয়নি কৃতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বেভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করে অরুর মনে হলো ওর কলিজাটা ধরে টান দিয়েছে কেউ। হঠাৎ করে এমন প্রচণ্ড ব্যথায় আটকে উঠে শব্দ করে চিৎকার দিয়ে উঠল অরু। আহ, কি করছেন? ব্যথা কেন দিচ্ছেন? কৃতিক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি তোর নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজে রক্ত রাঙা হয়ে ভিজে উঠেছে। ওরও সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে রয়েছে। বন্ধ চোখ জোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। কৃতিক তাতে নজর না দিয়েই হন হন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছন ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে উরু। তুই আমার না হলে অন্য কারোর না। সন্ধ্যা হতে না হতে স্ফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিমধিম আওয়াজ ভেসে এসেছে রাস্তা পর্যন্ত। একে একে ভিতরে প্রবেশ করছে ক্যাডিলাক, মার্সিডিজের মতো নামি দামি গাড়ির বহর। পৃথিবীতে হাতে গোনা নামি দামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময়েই পৃথিবীর নামি দামি পকার প্লেয়াররা জুয়ার টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর এক বেট ধরে জিতে যায় কোটি কোটি টাকা। অ্যালিসাও তাদের মধ্যে একজন। সবার প্রিয় নাম্বার 13, এই নামেই সবাই ওকে চেনে। সবার ভালো মতোই জানা যে ক্লাব ওকে নিতে পারবে তারাই তর তর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু অ্যালিসা তো আর এসবে জড়াবে না। আজকেই এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালোই ভালোই বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো। স্ফটিকের আলোতে জ্বলজ্বল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন। চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে এলিসার বেশভূষা ও চোখ ধাঁধানো আজ। ঝিকিমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ছোটে গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশে স্যুট বুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে সায়র। চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে। চারিদিকে উকিঝুঁকি দিয়ে সবটা পরখ করে অর্ণব এগিয়ে এসে বলল, গায়েস সব ঠিকঠাক? অ্যালিসা, তুই সায়রকে নিয়ে
ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথেই কাজ শুরু করব। মনে রাখিস, হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট, মাত্র 10 মিনিট। এরপর আর এতগুলো সার্ভার একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জেকে, তুই এখানেই ওয়েট কর। অ্যালিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই অ্যালিসাকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব। নাও গো। 10 মিনিট প্রায় শেষ হতে চলল। কৃতিক সূক্ষ্ম নজরে কাচের দেওয়াল বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়ে আছে। এত দূর থেকে ভেতরের কোনো কিছুই ঠাহর করার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিতে থাকা ঝিকিমিকি আলোর বহর হুট করে পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল, কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব। আশেপাশে এক নজর চোখ বুলিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালো, 10 মিনিট শেষ হতে চললো, ওরা কোথায়? কৃতিক ঠোঁট কামড়ে বলল, ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। সায়র বা ভিটুর টিম, ওকে ভরসা নেই। কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে কৃতিক আবারও ডেকে ওঠে ওকে। কৃতিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলে ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে কৃতিক বলল, ক্যাচ ইট। অর্ণব রিভলভারটা ক্যাচ করে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল। নিজের কোমরের খাঁজে আরও একটা রিভলভার গুছতে গুছতে হালকা চোখ টিপে কৃতিক বলে, ফর সেফটি পারপাস। আফটার অল, ভেতরের সবার কাছেই এটা আছে। এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হল রুমটাতে প্রবেশ করে, তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। এত মানুষ, এত হই হট্টগোল, সব কেমন হাওয়ায় উবে গিয়েছে। বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকের টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কৃতিক ভ্রু কুঞ্চন করে চোখাচোখি করলো। অর্ণব নিচু স্বরে বলল, হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেলে? যে যেখানে খুশি থাক। এলিসার বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। লোকটা চরম ধূর্ত। এই মুহূর্তে এলিসা আর সায়রকে সেফ রাখাটাই আমাদের মেইন টার্গেট। কৃতিকের কথায় অর্ণব হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ছনছন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হলরুমের লাইট জ্বলে ওঠে। ভেতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। সায়র আর অ্যালিসের কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং অ্যালিসের বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে ওঠে সায়র। অর্ণব ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে, মেয়েদের মতো কাঁদছিস কেন হাদারাম? তোদের বাঁচাতেই তো এলাম। কৃতিক এগিয়ে গিয়ে অ্যালিসের বাবার মুখোমুখি হয়ে দাঁড়ালো, বলল, আবারও নিজের মেয়ের সাথেই নোংরা চাল চাললেন মিস্টার ক্রিপিটক। কৃতিকের কথায় লোকটা কপটে হেসে বলল। লোকটার কথায় কৃতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসলো, অতঃপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা চারজনই যাব। প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনার মতো মানুষদের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই অ্যালিসাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠেকালো কৃতিক। কৃতিকের কাণ্ডে এবার অর্ণব কিছুটা ভরকে গিয়ে বলল, জেকে কি করছিস? অর্ণবের কথায় কান না দিয়ে কৃতিক অ্যালিসার বাবাকে বলে, আপনি ওকে মারতে পারতেন না ক্রিপিটক, কারণ অ্যালিসা আপনার সোনার ডিম পাড়া হাঁস। বাট আমি পারবো, কারণ ও আমার 2 পয়সার কাজেও আসে না। ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু অ্যালিসা কেন, ওদের সবাইকে মারতেও আমার 1 মিনিটও টাইম লাগবে না। জাস্ট পয়েন্ট আর তারপর শুট। অ্যালিসার বাবা হেসে বলল। কৃতিক তৎক্ষণাৎ সায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার করে দিয়ে ওঠে সায়র। অ্যালিসা, অর্ণব ওরাও ভয়ার্ত চোখে তাকিয়ে আছে কৃতিকের দিকে। নিজের বন্ধুকে এইভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে অ্যালিসার বাবাও খানিকটা ভরকে গিয়েছে। মনে মনে ভাবছে,
চারিদিকে গুমোট পরিবেশ বিরাজমান। কৃতিক অ্যালিসাকে নিয়ে এক পা দুপা করে মেইন গেটের কাছে চলে এসেছে। স্যার এখনও বসে বসে কাঁদছে। কৃতিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে অ্যালিসার মাথায় গান পয়েন্ট করে রাখার অ্যালিসার বাবাও নড়তে পারছে না, চলতেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতেই কৃতিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্ত মন্ত্র বদলে ফেলা অর্ণব। কৃতিকের কথার আগামাথা বুঝতে না পেলে অর্ণব ফ্রুকুচকে বলল, কি বদলে ফেলবো? গুপ্ত মন্ত্র, দরজার গুপ্ত মন্ত্র। অর্ণব বিরক্ত হয়ে বলল, আরে ভাই, গুপ্ত মন্ত্রটা আবার কি? ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর, তাহলে তো ওরা বুঝে যাবে ছাগল। কৃতিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বুঝতে গিয়ে অ্যালিসার বাবা সহ সকলেই কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে, তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। স্যার এখনও পা ধরে বসে বসে কাঁদছে।